এয়ারপোর্টের দিকে যাচ্ছি। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, যা আজকে 5টার সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স ছিল। অনেকে এসেছিলেন, অনেক সাংবাদিক বন্ধু, তারা প্রশ্ন করেছেন। এখানেও আমার গাড়িতে ইনফ্যাক্ট একজন সাংবাদিক বন্ধু রয়েছেন, তিনিও ইন্টারভিউ করলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি প্রাক্তন হতে চান না। মানে উনি কি ভাবছেন যে আমি ইস্তফা না দিলে উনি থেকে যাবেন? একজন মানুষ কতটা ক্ষমতা লোভী হতে পারে? ক্ষমতার লোভ একজন মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এবং ক্ষমতা মাথায় চড়ে গেলে একজন মানুষ কি কি করতে পারে তার উপযুক্ত উদাহরণ হলোই মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি হেরেছেন, হাতটাকে গ্রহণ করুন। গোটা রাজ্যের মানুষ আপনাকে রিজেক্ট করেছে, রিজেক্ট, গণতান্ত্রিক উপায়ে প্রত্যেকে রিজেক্ট করেছে। এবং আমি বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হার, যে কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতে পারেন, রাজনৈতিক মতাদর্শে হয়তো বিশ্বাস করেন না সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই চেয়েছিলেন। মানে ইনফ্যাক্ট আমি আজকে সারাদিন আদালতে বহু মানুষ তারা এসে দেখা করে যে স্যার, মানে এই জগদ্দল পাথর যে সরবে এটা ভাবতে পারিনি, এবং এ সরে গিয়ে যে কেউ আসতে পারত, এর সরা উচিত ছিল, এবং এটা সরতেই হবে। আর বিশেষ করে আদালতের যারা কর্মীবৃন্দ রয়েছেন, তাদের একাধিক গ্রিভান্সেস রয়েছে। আপনারা হয়তো ভাবেন যে আদালতের কর্মীবৃন্দ তারা সকলে আদালতের কর্মী হলেও তারা সরকারি কর্মচারী, রাজ্য সরকারি কর্মচারী। আদালতে বহু আইনজীবী বন্ধু, তাদের রাজনৈতিক মত বিরোধ হয়তো রয়েছে, আদর্শগত পার্থক্য রয়েছে, কিন্তু সকলে একই কথা। কেউ হয়তো হ্যান্ডশেক করে, কেউ হয়তো প্রণাম করে, কেউ যে যেমন ভাবে পেরেছেন। এবং গতকাল থেকে বহু মানুষ, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে, মেসেজ করে বা ব্যক্তিগতভাবে ফোন করে যারা এই স্বীকার করেছেন, তাদের আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে এই পরিবর্তনে আমার যেটুকুই বা কন্ট্রিবিউশন বলতে পারেন বা হোয়াটসঅ্যাপার যারাই করেছেন, সকলকে হয়তো ইন্ডিভিজুয়াল রিপ্লাইও দিতে পারিনি। যাই হোক, তাদের প্রত্যেককে বলবো যে এর পরেও একজন মানুষ কতটা ক্ষমতালোভী হতে পারে, ক্ষমতা পিপাসু হতে পারে। সে পদত্যাগ করবো কি ভেবে, যে পদত্যাগ না করলে কি মানে মুখ্যমন্ত্রী থেকে যাবে? এতটা নির্লজ্জ কেন রে বাবা? গোটা রাজ্যের মানুষ, প্রতিটি সেক্টরের মানুষ আপনাকে পরিত্যাগ করেছে, আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে, পরিত্রাণ চেয়েছে আপনার কাছ থেকে। ক্ষমতায় টিকে থাকার জন্য দুষ্কর্ম, দুর্নীতিগ্রস্ততা, সব। আমি গুন্ডা কন্ট্রোল করি, এ কথা কে বলেছিলেন? আপনি বলেছিলেন মাননীয়। আপনি ক্ষমতায় থেকে একটার পর একটা দুর্নীতি হয়েছে, আপনি বলেছিলেন দুর্নীতিগ্রস্তদের আপনি টিকিট দেবেন না, টিকিট দিয়েছেন। দুর্নীতিগ্রস্তদের বাহবা দিয়েছেন। এবং শুধু তাই না, আপনি তাদের প্রত্যেককে ক্ষমতায়িত করেছেন, দুষ্কৃতীদের এবং দুর্বৃত্তদের। অভাবনীয়। অনেকে লিখছেন যে এসআইআর নিয়ে, দেখুন এসআইআর এখন অ্যাডজুডিকেশন চলছে, বহুদিন বহু মানুষ আসছেন, এখনো পর্যন্ত অনেকেই চেম্বারে আজও বসেছিলেন। হাইকোর্টে এক্সপিডিশিয়াস হিয়ারিং এর জন্য হাইকোর্টে মামলা ফাইল করলে হাইকোর্ট অর্ডারও দিচ্ছে, অমান্য বিচারপতি কৃষ্ণ রাও ডিটারমিনেশন। সেটা অ্যাডজুডিকেশন হচ্ছে ট্রাইব্যুনালে, যেমন হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে আরডিএ অ্যাডজুডিকেশনের অর্ডার হলে সেটা হচ্ছে। ফলে সেটা যেমন মামলা চলছে, সেই অনুযায়ী মামলার অর্ডার অনুযায়ী পরপর অ্যাডজুডিকেশন হচ্ছে। হয়তো সেটা কিছুটা সময় লাগবে, কিন্তু সকলেরই আশা করি বেশিরভাগ জনেরই হয়ে যাবে। যাদের রিজেক্ট হয়েছে তাদের হাইকোর্টে চ্যালেঞ্জ করতে হচ্ছে, হয়ে যাচ্ছে। যাই হোক, বেশিরভাগ জন মানুষেরই দেখবেন এখনো পর্যন্ত যা অ্যাডজুডিকেশন হয়েছে, মোর দেন 90%, যেগুলোই হয়েছে মোর দেন 90% সব ক্লিয়ার হয়ে গেছে। নাম ডিলিট যেগুলো ছিল সেগুলো আবার ক্লিয়ার হয়ে গেছে। আশা করি দেখা যাক যে যারা আগামীকালও মামলা আছে। ফলে এসআইআর নিয়ে নতুন করে আর কিছু মানে বলার কিছু নেই। এসআইআর যারা
হাইকোর্টের নির্দেশ পেয়েছিলেন বা সুপ্রিম কোর্টের নির্দেশ পেয়েছিলেন, তাদের নাম আবার পুনরায় উঠে গেছে। আর যেগুলো অ্যাডজুডিকেশনে বাকি আছে সেগুলো অ্যাডজুডিকেশন পরপর হবে। অনেকে মামলা করছেন হাইকোর্টে, সেটা হচ্ছে যে ওই এক্সপিডিসিয়াস হিয়ারিংয়ের জন্য সেটা অর্ডার দিচ্ছে, এইটুকুই। এসআইআর নিয়ে নতুন করে যেহেতু সুপ্রিম কোর্টে এখনো মামলাটি পেন্ডিং, পরবর্তী দিনে সুপ্রিম কোর্টে শুনানি হবে। আর এই যে ইন দ্য মিন হয়ে যেটা ঘটে গেছে সেটা তো বুঝতেই পারছেন যে রাজ্যে পট পরিবর্তন ঘটেছে, কিন্তু একজন মানুষ সে পরিবর্তনটাকে গ্রহণ করতে পারছে না। এসআইআর নিশ্চিতভাবে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা অনেকেই উদ্বিগ্ন, আমি বুঝতে পারছি। আজকেও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ডাক্তারবাবু, 2 ভাই ডক্টর, ভাই এবং বোনের নাম ডিলিট হয়ে গেছে। 2 ভাই 1 বোন, ভাই এবং বোনের, 1 ভাইয়ের নাম আছে, 1 ভাই এবং 1 বোনের নাম ডিলিট হয়ে গেছে। তিনি মেডিকেল কলেজের চিকিৎসক। এটা হয়েছে, তিনি মামলা করে গেলেন, ফলে অনেকেই মামলা করছেন, সেটা অন্য বিষয়। এসআইআর এর একজন রিসার্চ স্কলার, তার নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, অনেকে লিখছেন যে উনি বলেছেন পদত্যাগ দেবেন না, এটা হাস্যকর। হ্যাঁ ঠিকই, হাস্যকর মানে একদমই অত্যন্ত হাস্যকর। এবং এই হাস্যকরের জায়গায় নিজেকে নিয়ে গেছেন। আসলে এক সময় তো ওনাকে নিয়ে আমি, যেহেতু ওনার বিরুদ্ধে অনেক মামলা করেছি সরকারের বিরুদ্ধে, এবং দেখেছি সেখানে কিভাবে একজন মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছে। কোনো প্রয়োজন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই ক্ষমতা ছিল, তার কারণ তিনি দলের মাথা ছিলেন, তিনি আবার প্রশাসনের মাথা ছিলেন। তিনি চাইলে পশ্চিমবঙ্গকে অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারতেন, তার কারণ তার কোনো কম্পালশন ছিল না। তিনি যা সিদ্ধান্ত গ্রহণ করতেন সেটাই আলটিমেট সিদ্ধান্ত হতো। ফলে পশ্চিমবঙ্গকে অনেকটা আগিয়ে নিয়ে যেতে পারতেন, শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, কর্মসংস্থানের প্রশ্নে। কিন্তু তিনি সেটাকে ভালো কাজে ব্যবহার করার বদলে, হ্যাঁ একজন লিখছেন ডিএ কেসের জন্য, হ্যাঁ একদমই, তো তিনি সেটাকে ভালো কাজে ব্যবহার করার বদলে তিনি খারাপ কাজে ব্যবহার করেছেন। তিনি ক্ষমতাটিকে নিয়ে বেসিক্যালি ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছেন। পরিবার, তার সঙ্গে ঘোরা মানুষজন, তাদের জন্য ব্যবহার করেছেন। তিনি যদি চাইতেন, তিনি মনে করলে এই ক্ষমতাটি মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে যদি ব্যবহার করতেন, তাহলে পশ্চিমবঙ্গ এই গত 15 বছর অনেকটা এগিয়ে যেত। কিন্তু দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গকে আজ থেকে 15 বছর আগে যেখানে ছিল তার থেকে অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে। আমাদের সকলকে মিলেই পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে আগামী দিনে। এবং আমি আহ্বান করব, এই সময়কালের মধ্যে যে একটা বিচ্ছিন্ন চিত্র এসছে, যে হয়তো কিছু পার্টি অফিস বা কিছু মানুষজন হয়তো আক্রান্ত হয়েছেন। যদিও আমি মনে করি যে প্রতিটি রাজনৈতিক দল, তৃণমূল বিরোধী প্রতিটি রাজনৈতিক দল অত্যন্ত সংযত আচরণ করছেন। তার কারণ নেতারাও দেখছি তারাও অত্যন্ত সংযত আচরণ করছেন, সংযত বক্তব্য রেখেছেন। যে ইভেন আমি দেখলাম, আমার নাম বলতে কোনো আপত্তি নেই, সজল বাবু, তিনি নিজে ফেসবুক লাইভ করেছেন কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, যারা যদি বা কেউ করে থাকেন তাদের বিরুদ্ধে ব্যবস্থার কথা বলছেন। অত্যন্ত পজিটিভ একটি দিক। আমি শ্রমিক বাবুকেও বলতে শুনেছি, অনেককেই বলতে শুনেছি, এবং আমি ইভেন সিপিএম এর পক্ষ থেকেও এবং অন্যান্য প্রতিটি রাজনৈতিক দল, সে কংগ্রেস থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দল, এরা তো সকলেই তৃণমূল দ্বারা আক্রান্ত। প্রতিটি রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা অত্যন্ত সংযত আচরণ করছেন এবং সংযত কথাবার্তা বলছেন, এবং যাতে কোনোভাবেই আপনারা দেখবেন, আপনারা প্রত্যেকেই সহনাগরিক। তৃণমূল ভুল করেছে, সত্যিই ভুল করেছে, কিন্তু সকলে সহনাগরিক। আমরা যেন এই ব্যক্তিগত সৌহার্দ্য বজায় রাখি। কেউ আক্রমণ করবেন না, কোনো পার্টি অফিস ভাঙচুর করবেন না, কারোর বাড়ি ভাঙচুর করবেন না। প্রত্যেকে সংযত আচরণ করুন। প্রত্যেকে নিশ্চিতভাবে তারা ভুল করেছে, অনেক ভুল করেছে। আর আমি জানি আপনাদের হয়তো অনেকেই বলছেন, ব্যক্তিগতভাবে ফোন করে বলছেন যে স্যার রাগ হচ্ছে, আপনি বলছেন সংযত হতে, রাগ হচ্ছে। তারা হয়তো তৃণমূল বিরোধী, তারা যে সবাই শাসক দলের তা না। তৃণমূল বিরোধী মানে বর্তমান শাসক দলের যারা শাসক ক্ষমতায় এসছেন বা শাসন ক্ষমতায় বর্তমানে এসছেন, বা অন্য রাজনৈতিক দলের যারা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা সকলেই সংযত আচরণ করছেন। তারা রাগ হচ্ছে, প্রত্যেকে বুঝতে পারছি যে, কিন্তু সকলকে আমি আহ্বান করব যে আপনারা সংযত আচরণ করুন। কিন্তু তার মাঝে এই যে পাগলামি, আমি ক্ষমতা ছাড়বো না, পদত্যাগ করব না,
এ পাগলামি কি, মানে মস্তিষ্কে কি রয়েছে আমি সত্যি বুঝতে অপারগ হচ্ছি যে একজন মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে গেছেন, তিনি সেটা মানতে পারছেন না। অথচ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি সঙ্গে সঙ্গে মানুষের ম্যান্ডেটটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। ম্যান্ডেটটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন, গণতন্ত্রে গ্রহণ করতে হয়, এটাই গণতন্ত্রের মাধুর্যতা, গণতন্ত্রে গ্রহণ করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে মানুষের ম্যান্ডেটটাকে গ্রহণ করতে পারছেন, এটা দুর্ভাগ্যজনক। আমি যাই হোক সকলকেই বলবো সংযত আচরণ করুন, এবং মমতা ব্যানার্জিকে বলবো যে গ্রহণ করতে শিখুন, নাহলে কিন্তু আরো বেশি খারাপ সিচুয়েশনের মধ্যে পড়বে। গ্রহণ করতে শিখুন, মানুষের ম্যান্ডেটকে মানুষকে গ্রহণ করতে শিখুন। ধন্যবাদ। তার কারণ পৌঁছে গেছি ইতিমধ্যে এয়ারপোর্টে।